একটু ইঞ্জিনিয়ার শামসুল ইসলাম মিলন ভাইয়ের কাছে যাচ্ছি। ইঞ্জিনিয়ার শামসুল ইসলাম মিলন, ম্যানেজিং ডাইরেক্টর বিন কাসিম গ্রুপ, দুবাই, কাতার এবং বাংলাদেশ সহ ওনার এই গ্রুপ বিজনেস হচ্ছে। একজন বিজনেসম্যান হিসাবে ইঞ্জিনিয়ার শামসুল ইসলাম মিলন ভাই, বর্তমান সময়ে বিজনেসম্যানদের জন্য কোন ধরনের ক্ষতিতে বা কোন ধরনের সমস্যায় পড়েছেন ভিসা সংক্রান্ত জটিলতার কারণে? জি, আসসালামু আলাইকুম। যেটা আমার আপু যে সুলতানা নুসরাত আপা কামাল হোসেন ভাই বললেন, সেখান থেকে যদি আমি একটু অ্যাড করি আপনাদের সাথে, দেখেন ভিসা বন্ধ হওয়ার কারণে যে সমস্যাগুলো আমরা সম্মুখীন হচ্ছি, সেটা যেমন একটা হচ্ছে যে, যেমন কামাল ভাই বললেন যে আমাদের এখানে যেমন কিছু সার্টিফিকেটের একটা ইস্যু হয়ে দাঁড়ায়, এম্বাসির অ্যাটেস্টেড। এই দুইটার ভিতরে একটা জিনিস আপনাকে আমি বলি, যদিও একটু অ্যাড করে নিই, একটু বিস্তারিত হবে। ইউনূস সাহেব যখন আসলেন দুবাইতে, ওনাকে XYZ কেউ বুঝাইলেন যে আমরা বাঙালি যারা, তারা 2 নাম্বার সার্টিফিকেট দিয়ে আমরা কি করতেছি, হায়ার প্রফেশন ভিসাগুলো করে ওয়ার্কার নিয়ে আসতেছে, যেটা আমাদের আর কি বাঙালিদের উপরে ডালাওভাবে চাপানো হলো। এখন কথা হচ্ছে, দেখেন বাংলাদেশের যে শিক্ষিত মানুষগুলো, শিক্ষিত জনগোষ্ঠীগুলো সবাই কিন্তু আপনার মিডল ইস্টে যায় না। সুতরাং আমাদের লাগবে মিডল ইস্টের লেবার ভিসা, আমাদের কিন্তু হাই প্রফেশনের ভিসা লাগবে না। এক্সাম্পল, আমার বিজনেসের কথাই আমি বলি, দুবাইতে হচ্ছে আমার ফুড ডেলিভারি সার্ভিস, আমার লাগবে রাইডার, ডেলিভারি বয়, বাইক মানে ড্রাইভার। আপনি যদি আমাকে দুবাই সরকার যদি 10টা কোটা দিয়ে দেয় যে তুমি কি করো, 10টা ফোরম্যান, ইঞ্জিনিয়ার, ডক্টর নিয়ে আসো, এগুলো দিয়ে আমি কি করব? রাইট। তো আমাদের সরকারের উচিত ছিল ওখানে এটা কাউন্টার বা তাদেরকে বোঝানো যে দেখো ভাই, আমার হাই প্রফেশনাল ভিসা লাগবে না, আমাকে তুমি লেবার ক্যাটাগরির ভিসা দাও। আমাকে দ্বিতীয় কথা হচ্ছে উবার চালক এরকম, আমার লাগবে কি, দেখেন কার্পেন্টার, স্টিল ফিক্সার, মেশন, ড্রাইভার, অথবা ধরেন আপনার স্টোর কিপার, ইভেন ধরেন আপনার সেলসম্যান। বাট আমাদেরকে যদি দেওয়া হয় যে আপনার ডক্টর, নার্স, হ্যাঁ, এই ভিসাগুলো তো আমাদের জন্য দরকার না। যেটা হয়তো বা আমাদের কামাল হোসেন ভাই, বাংলাদেশি বিজনেস ফোরামের সভাপতি, উনি আরো আমার সাথে ভালো বলতে পারবেন। এখন কথা হচ্ছে, আমাদের সরকার ওখান থেকে একটা বললেন যে আমরা লজ্জা পেয়ে আসলাম, আমাদেরকে দেওয়া হলো যে ফেক ডকুমেন্টস এর একটা মানে যে কি বলবো দোষারোপ বা অপবাদ। এখন কথা হচ্ছে, এখানে দুইটা সেক্টর কিন্তু জড়িত। আপনি যদি দেখেন, একটা হচ্ছে আমাদের এম্বাসি। ধরেন এক্সাম্পল, কেউ একজন একটা সার্টিফিকেট 2 নাম্বার করে বাংলাদেশ এম্বাসিতে নিয়ে গেল, কেউ একজন আমার মানে আপনার কি বলবো এম্বাসির পার্সোনালি কিন্তু এটাকে অ্যাটাস্টেড করে দিতেছে যে হ্যাঁ তোমার এটা সার্টিফিকেট লিগ্যাল। ইভেন এই ফেক ডকুমেন্টটাকে ইমারাতের কোনো এক অফিসার, সে কিন্তু এটাকে অ্যাটেস্টেড করতেছে না এটা তোমার এটা রাইট। এখন জালিয়াতি কিন্তু দুই সাইডের। এখন আমি আমার দেশকে নিয়ে বলতে পারবো, তো আমাদের দেশের সরকারের উচিত ছিল, বা আসিফ নজরুল স্যার যদি এই ব্যাপারটা দেখেন, যেহেতু মানে আমরা হাসিনার মতো সবকিছু ডালাওভাবে মানে পিএম এর উপরে চাপাইতে চাই না। আমাদের কথা হচ্ছে, যার যার সেক্টর যেহেতু আছেন, আসিফ নজরুল স্যার অনেক ভালো একজন টিচার ছিলেন, বা একজন সমাজের খুব পরিচিত একজন ব্যক্তিত্ব, যার গ্রহণযোগ্যতা সর্ব জায়গায়। স্যার যদি এটা যদি এক্সপ্লেন করতে পারতেন যে শামসুল ইসলাম মিলন ভাই, আপনার কথা শেষ করার আগে নেটটা ডিস্টার্ব করেছিল, সেখান থেকে আপনাকে কথা শেষ করার অনুরোধ করব। ওকে, আমাদের যেটা হচ্ছে যে আমি 3টে ইস্যু নিয়ে কথা বলবো, একটু সময় অ্যালাউ করবেন আমাকে। 1 নম্বর হচ্ছে ভিসা। হ্যাঁ, দেখুন আমাদের লাগবে, বারবার বলতেছি, যদি সিদ্দিক ভাইদের মতো ব্যবসায়ী, নুসরাত আপুদের মতো ব্যবসায়ী, ইভেন আমি, নুসরাত আপু জানে লাস্ট 3 ইয়ার্স আমি কোম্পানিটাকে রিনিউ করে যেতেছি, কিন্তু কোনো বেনিফিট নিতে পারতেছি না। কেন? যদি সরকার যদি কাতার এবং দুবাই, ইউএই এর অনলি লেবার ভিসা অথবা ড্রাইভার ভিসা অ্যালাউ করতে পারে, আমি অ্যাটলিস্ট 400 পিপলকে 1 বছরের ভিতরে কর্মসংস্থান দিতে পারবো। এটা ইসলামে লিখিত। বাংলাদেশ সরকার যদি চায়, আমি সিকিউরিটি মানি দিয়ে তাদেরকে বলবো, যদি ভাই 400 ওয়ার্কার আমি নিলাম, যদি তাদের একটা লোক যদি এদিক সেদিক হয়, তুমি আমার থেকে টাকা কাটবা। কিন্তু আমরা কিন্তু এটা পাইতেছি না, এক। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যদি দেখেন টিকেটের যে ইস্যুটা, রাইট নাও আপনার দোহা, ঢাকা টু দোহা এক একটা টিকিট যদি ডাইরেক্ট ফ্লাইট চিন্তা করেন 93,000 এর নিচে পাবেন না। 93,000 জাস্ট ওয়ান ওয়ে। আপনি একবার ভাবেন যে যারা যাবে প্রত্যেকটা কিন্তু গরিব ফ্যামিলির সন্তান। দুবাইয়ের কথা চিন্তা করেন, কুয়ালালামপুরের কথা চিন্তা করেন। উদাহরণ আপনার সাথে টানতেছি, দুবাই থেকে বাংলাদেশের
4 ঘন্টা সামথিং লাগে। আমি তো মাঝে মাঝে এমিরাতে লন্ডন থেকে দুবাই যেতে আমাদের 7.5 ঘন্টা লাগে, আর ওই জায়গাটা 4 ঘন্টা লাগে। আমি গত মাসে সৌদি আরবে গেলাম রিয়াদ থেকে, মানে রিয়াদ তো দূরে, জেদ্দার থেকে দূরে আমাদের, তো রিয়াদ থেকে আমি লন্ডন আপ এন্ড ডাউন করছি, আমার 45,000 টাকা লাগে নাই। লন্ডন টু রিয়াদ আপ এন্ড ডাউন করেছি 45,000 টাকা লাগে নাই। তাহলে ওই জায়গাটা দুবাই টু মানে ইয়ার ডাবল জায়গা আমি আপ এন্ড ডাউন করেছি। তাহলে তো এটা 2 লাখ টাকা লাগা দরকার ছিল আমার, মানে ওটার সাথে হিসাব করলে। মানে এই জন্যই বললাম, এই ডাকাতিটা বাংলাদেশে শুনলে মেজাজটাই খারাপ হয়ে যায়, মানে মেজাজটাই খারাপ হয়ে যায়। যদি মানে এই পর্যায়ের মানে সুযোগ পেতাম এই চুরচুরটাদেরকে ধরার জন্য, তাহলে ওই পিনাকি দাদার মতো কথা বলতাম আর কি। মানে আমি একটু আপনাকে আরো ক্লিয়ার করে বলি, 93,000 এটা হচ্ছে ইউএস বাংলা। বাংলাদেশ এয়ারলাইন্স কত নাই, আর যেটা পাবেন 150 অ্যাবভ। কে অপারেট করে বাংলাদেশ এয়ারলাইন্স? এটা কি গভর্নমেন্টের উপরে আরেকটা গভর্নমেন্ট? জানুয়াররা করে অপারেট। ইভেন এখানে আরো একটা জিনিস আপনাকে একটু প্লেনে ওঠার পরে দেখবেন যে সিট খালি, মেজরিটি সিট খালি, প্লেনটাকে নিয়ে যাচ্ছে। আমি আপনাকে দুইটা বাংলাদেশ বিমান আর হচ্ছে যে এয়ার ইন্ডিয়া, যেটা দুইটার একটু ইতিহাস বলি আপনাকে। রাইট নাও এয়ার ইন্ডিয়া আমাদেরকে ভিসা দিচ্ছে না, এটা তো আমরা সবাই কনফার্ম। ঢাকা টু দোহা একটা রুটের কথা বলি, এই ইন্ডিগো এয়ার ইন্ডিয়া দিচ্ছে 2 স্টপ। দ্যাট মিনস আপনাকে শুড বি ইন্ডিয়ান ভিসা ক্যারি করতে হবে। এখন যারা নিয়ে হচ্ছে গ্রামের পোলাপান, ওরা অনলাইনে গাড়িটা দেখেছে কি সস্তায় টিকিট পাওয়া যায় 70,000 টাকায় এয়ার ইন্ডিয়া। আপনি টিকিট বুকিং করলেন, ঢাকা এয়ারপোর্ট থেকে আপনি রিটার্ন করতেছে। সরকার কি এটা দেখে না? আমাদের প্রশাসন কি এটা দেখে না? মানে মন্ত্রণালয় কি এটা দেখতেছে না? তারা কি মানে কাঠের চশমা পরে বসে রইল এটার জন্য? মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। ইভেন বাংলাদেশ বিমানে আমি একবার টিকিট কাটলাম, আমার সন্ধ্যাবেলা ফ্লাইট, দুবাই যাব। যাত্রাপথে বনানী গেলাম, দেখলাম যে আমার ফ্লাইট ডিলে হবে রাত 12টায়। আমি ব্যাক করলাম আমার ঢাকার বাসায়, রাত্রেবেলা মেসেজ পেলাম সকাল 6টায়, আরেকটা মেসেজ পেলাম 8টায়, সাডেনলি মেসেজ পেলাম রাত্রে 4টায়। আমি এয়ারপোর্টে গেলাম, গিয়ে দেখি জানেন বুকিং দিতেছে জাস্ট উইদাউট সিট নাম্বার। কয়টা বাজে ছাড়বে এটাও নাই, সিট নাম্বারও নাই, জাস্ট আপনাকে টিকিট দিতেছে। বিমানের ভিতরে গিয়ে দেখি যে মানুষ চিল্লাপাল্লা, বাংলাদেশ বিমানের কথা বলতেছি আমি, আমার এক্সপিরিয়েন্স এটা। ভিতরে ঢুকে দেখি যে পাবলিক চিল্লাপাল্লা করে। একজন বলে ভাই আর কতজন বাকি, আমি তাকে একটা অ্যান্সার করলাম। আরেকজন বলে ভাই আর কতক্ষণ, আমি চিল্লান দিলাম যে ভাই কি বলতেছেন আপনি, কতক্ষণ? আমি কে? আমি তো একজন প্যাসেঞ্জার। বলতেছে ভাই প্রায় 7 ঘন্টার উপরে বসে আছি বিমানে, কারেন্ট ছিল না। এটা যদি হয় মানে বাংলাদেশের সরকারি একটা বিমান সংস্থা, ইভেন আপনার 150 ইলেকট্রিক বন্ধ রেখে, এসি টেসি বন্ধ রেখে, মানে বদ্ধ করে আপনাকে গরমের ভিতরে বসায় রাখছে। আমি বিমানে বসে প্রায় 3 ঘন্টা বসে থাকলাম, দেন বিমানটা আপনার ফ্লাই করলো। এখন আপনি একবার মুখে সরি বলবেন, এই প্যাসেঞ্জার গুলোর কি অবস্থা? আমি না হয় ঢাকার ছেলে, যে রাজশাহী থেকে আসছে, যে পঞ্চগড় থেকে আসলো, যে কক্সবাজার থেকে আসলো, তার কি অবস্থা? এখন আসেন, এটা গেল টিকিটের একটা ইস্যু। বর্তমানে আপনার দুবাই যাওয়ার জন্য অন্তত মনে হয় না যে 70 নিচে কোনো টিকিট পাবেন রাইট নাও আপনি সার্চ করলে, ওয়ান ওয়ে। তাহলে একটা গরিব ফ্যামিলির সন্তান, সে যাবে রেমিটেন্স ইনকাম করার জন্য, সে টাকা কাকে দিয়ে যাচ্ছে? সে তো শুরুতেই একটা মানে আপনার কি অবস্থা, মানে সে বিদেশ যাবে, সে কাজ করবে না, শুরুতেই সে প্রতারণার শিকার। 3 নাম্বার আসেন যে ম্যান পাওয়ার নামে যে একটা দান্দাবাজি বাংলাদেশে, ম্যান পাওয়ার করে যেতে হবে, এটা আইনকে আমরা শ্রদ্ধা করি। রাইট নাও আপনার লেবার ক্যাটাগরির ভিসাকে অ্যাটেস্টেড করতে হবে। ওয়াই? আপনি বলেন আমার কাতারে রাখতেছে রাইডার, আমি পেলাম ড্রাইভার, ড্রাইভারকে বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স না থাকলে আপনাকে ম্যান পাওয়ার দিবে না, আন্ডার টেবিল করেন দিবে। এখন বাংলাদেশের লাইসেন্স কি গালফে চলে? আপনি বলেন না, এটা গালফের কোনো কান্ট্রির এটা রিকোয়ারমেন্ট, বাট এটা আমাদের ইন্টারনাল ম্যান পাওয়ার অথরিটি বিএমইটির একটা সিস্টেম ঢুকিয়ে দিল যে না, তোমাকে বাংলাদেশের অরিজিনাল লাইসেন্স ক্যারি করতে হবে। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে লেবার ক্যাটাগরির ভিসা, এম্বাসিতে যাবেন 100 রিয়াল লাগে, বা ইমিরেটে আমাদের 75 দিরহামস। এটাকে কাতার এম্বাসি বলতেছে না ভাই তোমার এটা লেবার লাগবে না, ম্যান পাওয়ার বলতেছে না এটা লাগবে, আদারওয়াইজ এটা হবে না। এই যে একটা নাটক, কাকে বসালেন আপনি? নতুন করে আপনি ডিজি চেঞ্জ করলেন, সেই ডিজি বলে কি মেডিকেলের স্লিপ লাগবে। আরে বাবা, কাতারের
মেডিকেল পাস করার পরে ভিসাটা ইস্যু হয়। মেডিকেল তাও আবার টেস্ট কি, করা, মানুষটা ফিট হ্যাঁ, আছে কিনা, তার কাতার কোনো ভিসা সেন্টার শারীরিক কোনো বড় কিউবিসি, মাপের কোনো দেখেন আমি প্রবলেম বলি আছে। এটা রেজাল্টটা দেওয়া হয় কাতার থেকে। ইভেন কাতারের যে সিএডির যে ফিঙ্গার আইরিশ, সেটা ঢাকা থেকে দিয়ে যেতে হয়। তারপরে আপনি বলতেছেন যদি মেডিকেলের পেপার না থাকলে হবে না, আপনি 3000 টাকা আন্ডার টেবিল করেন, দ্যাটস ফাইন, হয়ে যাবে। মানে এখন সরকার যদি এই জিনিসটা না দেখে, আমরা এক সরিয়া স্যারকে তাড়ালাম, এখন আমাদের মানে সারা ওয়ার্ল্ডের প্রশংসনীয় ব্যক্তি যে জায়গায় বসা, তাকে সবাই অনুসরণ অনুকরণ করবে। বাট যদি আমার ডিজি এসে যদি বলে যে না মেডিকেলের পেপার লাগবে, আরেকজন যদি বলে যে না তোমাকে বাংলাদেশের লাইসেন্স ক্যারি করতে হবে, 18 বছর বয়স হলে ইউএইতে যাওয়া যায়, কাতারে যাওয়া যায়। তা 18 বছর বয়সে ওই ছেলেটা কি আপনার ওয়ার্কার ছিল? ও লাইসেন্স কিভাবে ক্যারি করবে? আপনি ওর লাইফটাকে কি করছেন, আরো 1 থেকে 2 বছর জন্য হেল্প করে দিতেছেন। এই ড্রাইভারটা কে নিবে? জি, আপনাকে ধন্যবাদ আমি দিচ্ছি। আবারও এই টকশোর মাধ্যমে হাজার হাজার শ্রোতারা দেখতেছে, আমি গ্যারান্টি দিলাম 400 লেবার দেন দুইটা দেশে, আমি কাজ দিব, ইচ এন্ড এভরি ওয়ান গুড হেলদি টাইপের একটা স্যালারি পাবে। এই ওয়ার্কার গুলো আমরা পাইতেছি না, আমাদের ব্যবসাগুলো ধ্বংস হইতেছে। আমরা ম্যান পাওয়ার নামে ইঞ্জিনিয়ার নাটক করতেছে। শামসুল ইসলাম মিলন ভাই, আপনার কাছ থেকে আজকে কথাগুলো শুনলাম, এখানে অনেক শিক্ষণীয় কথা আমি নিজেও শিখলাম, নিজেও জানলাম যে আল্লাহ আপনাকে এত সামর্থ্য দিয়েছে যে 400 মানুষ এনে আপনি কাজ দিতে পারবেন। আমি তো 4 জনের কাজ দেওয়ার যোগ্যতা রাখি না, আপনি 400 মানুষকে কাজ দেওয়ার ইভেন আমি যোগ্যতা সেটা রাখেন। বলছি আপনাকে, আমি কিন্তু স্টালে হাত পা আন্ডারটেকিং দিব বেঁধে বাংলাদেশ রাখার দরকার। সরকারকে। এখানে কামাল হোসেন ভাই আছে, আবু বকর সিদ্দিক ভাই আছে, আপনারা প্রত্যেকে, সুলতান আপা, আপনারা 4 জন ব্যবসায়ী। তাই আপনাদের এই ফ্যাসিলিটি থাকার পরে দেশের মানুষকে এনে কাজ দিতে পারতেছেন না, শুধুমাত্র আইন কানুনের মাঝে আমাদের হাত পা বেঁধে রেখেছে। এই কারণে